এই খত দিয়ে তো এই মেজরিটি পাইলেন। আব্বাস সাহেব যদি মানহানি হতো তাহলে উনি আবার যে লোক মামলা করলো তাকে শোকজই করলেন কেন? এদিক দিয়েও খাওয়া যায় আর এদিক দিয়েও খাওয়া একই। রাশে যে কথাগুলো বলতেছে তিনি তো নিজেদের সব কিছু ত্যাগ করে, ওই একটু আগে বললাম না যে রাষ্ট্রপতির মতন আর একটা দলে চলে গেছে সামান্য ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য। আমি আপনাকে একদম চ্যালেঞ্জ দিয়ে বললাম, কোর্টে রিট ফাইল করলে কারো বাবার ক্ষমতা নাই এই সরকারকে বৈধতা দেওয়ার। কেন? আমি একটা এক মিনিটে শেষ করে দিই আপনাকে। আপনি বলতেছেন এই সংবিধানে প্রধানমন্ত্রী যতদিন পদত্যাগ না করবেন ততদিন সে প্রধানমন্ত্রী থাকবেন। এই টুপ্পু সাহেব বললেন কি আমার কাছে পদত্যাগপত্র নাই। ওপার থেকে হাসিনা বলছেন যে আমি পদত্যাগ করিনি। তাহলে এই সংবিধান করতেছেন, এই সংবিধান অনুযায়ী 2029 সাল পর্যন্ত সে প্রধানমন্ত্রী। কারণ এখানে 55 বলে দিচ্ছে কি যে যতক্ষণ পর্যন্ত সে পদত্যাগ না করবে। তাহলে আপনি যদি সংবিধানের কথা বলে থাকেন সে পদত্যাগ করেনি, এটা যদি হয়ে থাকে তা আমি একটা উদাহরণ দিই যে একটা মায়ের যদি 2টা সন্তান হয়, যমজ সন্তান, তাহলে আপনি একটাকে বৈধ আর একটাকে অবৈধ বলতে পারবেন? তো রাষ্ট্রপতির নির্বাচনকে যদি আপনি বৈধ বলেন তাহলে আপনি স্বৈরাচার হোক, ফ্যাসিস্ট হোক, মনস্টার হোক, যাই হোক, হাসিনাকে তাহলে আপনি ভোটের মাধ্যমে চেঞ্জ করতে হতো, আন্দোলনের মাধ্যমে না। কারণ আপনি তো কনস্টিটিউশন বলতে, কনস্টিটিউশন তো আন্দোলনের মাধ্যমে কি পরিবর্তন করার কোনো সুযোগ আছে? তা তো নাই। তাহলে আপনি আন্দোলনের মাধ্যমে প্রাইম মিনিস্টারকে সরায় দিবেন, কিন্তু ওই আন্দোলনের ফসল যে ফ্যাসিস্ট রিজিম থেকে আপনি আবার কি বলতেছেন ড্যামি ভোট, রাতের ভোটের সংসদে নির্বাচিতদের দ্বারাই তো এই রাষ্ট্রপতি নির্বাচিত। আপনি তো সেটাকে কি বলছেন, ওটা কোনো ভোটই না। তাহলে এই রাষ্ট্রপতির তো কোনো ম্যান্ডেটই নাই। তাহলে আপনি তাকে দিয়ে তাহলে এক সাইডে বলবেন বৈধ আর এক সাইডে বলবেন বৈধ না। তাহলে আপনি যদি কনস্টিটিউশন বৈধ বলেন তাহলে আপনি অবৈধ। এখানে একটা ছোট্ট একটা প্রশ্ন করে রেখে যায়, সেটা হচ্ছে আপনি অবৈধের কথা বলছেন, প্রেসিডেন্ট অবৈধ বা সরকার অবৈধ বিষয়গুলো বলছেন সংবিধানের আলোকে, কিন্তু ডক্টর শাহদিন মালিক তিনি বলেছেন যে যারা সংসদ সদস্যের পদে শপথ করার পর সংবিধান সংস্কার পরিষদে যারা শপথ গ্রহণ করেছেন তাদের সংসদস্য পদটা অবৈধ হয়ে গেছে। আচ্ছা, এইখানে হচ্ছে সমস্যাটা কি, মানে উইথ ডিউ রেসপেক্ট উনি আমাদের অনেক কথা হলো এই যে রাষ্ট্রপতি, আমি এটা আসবো আগে না আপনার এই ফ্যামিলি কার্ডের কথাটা বলে দিই, ফ্যামিলি এক লাইনে বলে দিই। ফ্যামিলি কার্ডটা নতুন না ভাই, যদি ওই যে কথাটা আপনারা বললেন না, ফ্যামিলি কার্ড হচ্ছে পুনর্বাসন। কারণ ফ্যামিলি কার্ড 2023 সালের নভেম্বর মাসে আপনি 1 কোটি ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল। সো আওয়ামী লীগের টিসিবির মাধ্যমে অসমাপ্ত কর্মসূচিকে আপনি নতুন করে কি করলেন, পুনর্বাসন করলেন। যেটা আমরা বলতেছি যে আওয়ামী লীগ এবং বিএনপির মাধ্যমে পুনর্বাসন হচ্ছে, আওয়ামী লীগের আর পুনর্বাসন করার দরকার নেই। তো ফ্যামিলি কার্ডও তাই হচ্ছে। দ্বিতীয় কথা বলেন আপনি পার্লামেন্ট এখনো বসেনি, আপনি ফ্যামিলি কার্ড এখনই দিলেন কেন? আপনি যদি জুলাই সনদ নিয়ে বলতেছেন আলোচনা করতে হবে, তারপর জুলাই সনদ বাস্তবায়ন করা হবে কি হবে না, আপনি অ্যাবসলিউট মেজরিটির ভিত্তিতে আপনার ইশতেহারে আছে, আপনার ইশতেহারের আগে আপনি পাইছেন 49% ভোট, 60% ভোট দিচ্ছে কিছু হায়ের পক্ষে। তাহলে জুলাই সনদ বাস্তবায়নের বেলায় আপনার সংসদে আলোচনা করতে হবে, আর এই ফ্যামিলি কার্ডের বেলায় আপনি সংসদ শুরু হওয়ার আগেই দেওয়া শুরু করে দিলেন। আর যখন সারা পৃথিবীতে একটা ক্রাইসিস, সারা পৃথিবীতে আপনার রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছি তেলের এখনো আসার সময় দেখলাম কি বিশাল বিশাল লাইন, সামনে ইরি মৌসুম, আপনি এই সময় এটাকে তো কন্টিনিউ করাতে অসম্ভব, দেউলিয়া হয়ে যাবেন আপনি। এই সরকারের মধ্যে যে সকল রাজনৈতিক দল ব্যক্তি যারা এখন দায়িত্বে রয়েছেন, সেটা মন্ত্রী হোক কিংবা যারা ইতিমধ্যেই এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্লামেন্টারিয়ান হিসেবে নির্বাচিত হয়েছেন, তাদের উদ্দেশ্যেও আমাদের একই বক্তব্য যে জুলাই সনদ, এই জুলাই সনদ যদি আমরা বাস্তবায়ন না করি, এটাকে যদি আমরা লিগাল ভ্যালিডিটি না দেই, তাহলে তো এই নির্বাচনটাই অবৈধ হয়ে যাবে ভাই। এই নির্বাচনটা আসছে কোত্থেকে? এই নির্বাচনটা আসছে ওই জুলাই গণঅভ্যুত্থান থেকে। ওই জুলাই গণঅভ্যুত্থান মানে জুলাই সনদ। সুতরাং ওই জুলাই গণঅভ্যুত্থান, জুলাই সনদ হয়ে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এখন আপনি যদি ওই জিনিসটাকে ভায়োলেট করতে চান, মানতে না চান, বাইপাস করতে চান, তাহলে এই নির্বাচন নিয়ে তো আগামীতে প্রশ্ন উঠবে। দলের সভাপতি তো ভায়োলেট করে। আমি তো পুরো সরকারকেই বলছি ভাই, আমি নট অনলি আমাদের দলের সভাপতি সেক্রেটারি, আমি পুরো সরকারকেই বলছি, সরকারে যারা আছেন, এটা বিএনপি বলেন বা অন্যান্য দল, আমি আবারও বলছি যে আমাদের দলের সভাপতি তো সরকার না একা, আবার বিএনপিও তো একা সরকার না, যারাই সরকারে ইনক্লুডিং মিনিস্টার্স, প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের একই বক্তব্য যে সরকারের এটা দায়িত্ব যে সরকার আসলে এই সরকারকে, এই সংসদকে আসলে আইনগতভাবে বৈধতা দিতে চায় কিনা। যেমন ধরেন একই ফরম্যাট, একই রাস্তা, একই কায়দায় গণভোটও হয়েছে, জাতীয় নির্বাচনও হয়েছে। এখন আপনি একটাকে বৈধ বলছেন, আরেকটাকে ধরেন যে বৈধতা দিতে চান না,
ওই যে এক মায়ের দুই সন্তান যমজ যেটা হয় আর কি, এখন দুটার মধ্যে এখন আপনি বলছেন যে একটা আমার একটা আমার না, এটা তো মানে এক প্রকার হাস্যকর না বিষয়টা ভাই? তো এই জিনিসটা তো আসলে বোঝার জন্য রকেট সায়েন্সের আমাদের না, আমি প্রয়োজন। ওইটাই আপনাকে জানতে চাচ্ছি, আমরা- এটা কি আপনার দলের পক্ষের অবস্থান নাকি আপনার না, ব্যক্তিগত? আমাদের দলের, ইভেন আমাদের দলের সভাপতি নিজেও জুলাই সনদের পক্ষে। হ্যাঁ, সেই যেহেতু এটা দায়িত্ব পালন করছে, আমার ধারণা এ বিষয়ে আমার পরিষ্কার তার সাথে কথা হয় নাই, আমার ধারণা যে তারা একটা ধরেন যে সর্বসম্মতিক্রমে, যেহেতু তারা সরকারে আছে, যে বিএনপি এবং অন্যান্য দলগুলো কিন্তু এখানে আছে, এখানে গণসংহতি আন্দোলন, এনডিএম, আরো বেশ কয়েকটা দলের প্রতিনিধি কিন্তু সরকারে আছে। আমার ধারণা তারা নিজেরা আলোচনা করে একটা ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত হয়তো বা নিতে সিদ্ধান্ত চায়, হতে। এই জন্য হয়তোবা সময় নিচ্ছে। ইলেকশন হয়ে গেল, মানুষ তার ম্যান্ডেট দিল, তারপরে কি জন্যে জুলাইকে ভাই আপনি ম্যান্ডেট নেবেন কোর্টের মাধ্যমে? বিপ্লবের কোনদিন কোর্টের ক্ষমতা আছে? এখানে আপনি কোর্টের তো পুরো স্ট্রাকচারই বিপ্লবের মাধ্যমে চেঞ্জ করে দিচ্ছেন। দ্বিতীয় কথাটা আপনাকে বলি, যেটা বলছেন উনি আজকে, যে যতটুকু ঐক্যমত আছে তার মধ্যে প্রথম কথা হচ্ছে আপনি আইন মানেন কি মানেন না। আমার কাছে দেখতেছি আপনি বলছেন যেটা একদম স্বতঃসিদ্ধ কথা, কেন এই ভোট রিগিং এর দরকার হলো, আর ভোট রিগিং করে ওনারা অ্যাবসলিউট মেজরিটি পাইলো কেন? কেন আমি আগের থেকে চিৎকার করে বলে যাচ্ছিলাম যে রাষ্ট্রপতিকে সরানো যাবে আপনি না। কি মনে করেন বিএনপি ভোট রিগিং করে? আমি বলে দিচ্ছি, আগে মনে করি না, বলে দিচ্ছি, এই সংবিধানকে পরিবর্তন করা যাবে না, জুলাই সনদ বাস্তবায়ন করা যাবে না, রাষ্ট্রপতিকে সরানো যাবে না। এই খদ দিয়েই তো এই মেজরিটি পাইলেন। খদ না দিলে তো আর মেজরিটি পাইতেন না। আর মেজরিটি পাওয়ার জন্যে 4টার পর থেকে কি কি হয়েছে সারা দেশে সব কিছু দেখছি। এবং তার চেয়ে তো বড় কথা, পৃথিবীর কোথায় আছে ভাই 11% ভোট বাতিল করলেন আপনি? দেখেন মোট টোটাল ভোট কত, 7,76,000, আর বাতিল করছেন কত, 74,22,000। কত পার্সেন্ট হয়? 11%। 11% ভোট, 11% ভোট, তার মধ্যে 15 লক্ষ হচ্ছে আপনার কি পোস্টাল ভোট। এইভাবে বাতিল করে যে মেকানিজম, আমি ওই জায়গায় যাচ্ছি না। সেটা আমরা সবাই মেনে নিলাম কি জন্যে, যে জাতির একটা সন্ধিক্ষণে জুলাই সনদ যাতে বাস্তবায়ন হয়, অন্য কোনো কারণে না। এবং আপনি একটা জিনিস বলেন, আপনাকে চিঠি দেওয়া হলো 2টা শপথ নেওয়ার জন্য, এটা দিল তো আগের দিন, আপনি আগের দিন স্টেটমেন্ট দিলেন না। সংসদ ভবনে যে আপনি বলতেছেন যে কি, যে না আমি শপথ নিব না। তো কনস্টিটিউশনে বলতেছে যে তুমি যদি শপথ 90 দিনের মধ্যে না নাও তাহলে কি হয়ে যাবে, তোমার এটা ভ্যাকেট হয়ে যাবে। আবার এই অর্ডারে বলতেছে 30 দিনের মধ্যে সংসদ কি প্রথম অধিবেশন থেকে ডাকতে হবে। তা আপনি তো এখনো রাষ্ট্রপতি তো এই অধিবেশন ডাকেননি, তাহলে 30 দিন পর তো এই পুরো পার্লামেন্ট অবৈধ হয়ে যাবে। তাহলে আপনি যদি এই অর্ডারকে অবৈধ তো এখনো চ্যালেঞ্জ করেননি, তাহলে এই অর্ডারের ভিত্তিতেই আপনি 11 তারিখে কি করলেন? ভোট যে ভাই যে বললো 11 তারিখে তো ভোট ডাকলেন, কিসের ভিত্তিতে? এই অর্ডারের ভিত্তিতে। তো অর্ডারের ভিত্তিতে যদি ভোট ডাকেন, 30 দিনের মধ্যে যদি শপথ না নেন, আপনি এখন বলতেছেন 60% লোক ভোট দিল রেফারেন্ডামের পক্ষে, আর আপনাকে ভোট দিছে কত পার্সেন্ট লোক? 49%। তাহলে আপনি কিভাবে বলতেছেন 60% লোকের মতামতকে আপনি সম্মান দিবেন না? আপনি 49% পেয়ে যে আমি কি হয়ে গেছে, 49 পেয়ে আমি মেজরিটি পেয়ে গেছি, আরে তো তোর 60%, আমি যা করব তাই। মানে অ্যাবসলিউট মেজরিটি ক্রিয়েট অ্যাবসলিউট অ্যানার্কি। এবং এইখানে একটা জিনিস বলেন, বিভিন্ন দল কি দিচ্ছেন আপনার, এই যে কথাটা প্রথমে বললেন কি যে আলোচনা হবে, এখন তো আলোচনার পথে আপনি বন্ধ করে দিচ্ছেন। এবং একটা অতীত হিস্ট্রি দেখেন, 91 সালে বিএনপি যখন ক্ষমতায় আসলেন, তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলাতে আসলেন, এসে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার মেনে নেয়নি। সেই জন্য কিন্তু জামাত, আওয়ামী লীগ থেকে শুরু করে সবাই তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করে তাকে মানতে বাধ্য করা হলো। ঠিক বিএনপি কি করতে পারে, সব হচ্ছে কি বলবো, এটা ডাল চাল দিয়ে একটা খিচুড়ি বানায় আর সমাধান পায় না। একই কাজ করছে 2006 সালে, এবং সেই জন্য আমাদেরকে 17 বছরের গ্লানি কি করতে হয়েছে, পোহাতে হয়েছে। আপনি আজকে আবার সেই একই রাস্তায় চললে আপনি তো দেশ চালাতে পারবেন না। এবার তো বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়, বাংলাদেশে এখনো প্রতি বিপ্লব হয়নি, তাই তো দেখতে পাচ্ছি প্রতি বিপ্লবের প্রতিধ্বনি। হাসিনা যাওয়ার পরে আজকে যে আপনার লোন লায়াবিলিটি, আপনি যে বলতেছেন না ফ্যামিলি কার্ড দিচ্ছে, এটা কার টাকা ভাই? এটা ট্যাক্স পেয়ারের টাকা, আমার আপনার টাকা। আপনি এমনি এই জুন মাসে এই লোনগুলোর কিস্তি দিব কিভাবে সেটাই জানি না। রিমিটেন্স বন্ধ হয়ে যাচ্ছে, তেল আসবে কিভাবে তা জানেন না। ওয়ার্ল্ড মার্কেটের ভলাটাইল অবস্থা, আমার ইরি মৌসুম আসতেছে, আমার তেল লাগবে পানি সেচের ব্যবস্থার জন্য। আপনি কৃষিকার্ডের কথা বললেন ভাই, মনে আছে এই সারের জন্য কত কৃষককে মারা যেতে হয়েছে 92-93 সালে, মনে আছে? তা আজকে আপনি যে কৃষি কার্ড দিবেন, এটা তো আবার বন্দোবস্ত তো আওয়ামী লীগের সব বন্দোবস্ত করে দিলেন। ফ্যামিলি কার্ড দিতে, এই ফ্যামিলি কার্ড তোমাকে দিতে পারতে, আসো তুমি এখানে এই টাকা দিতে হবে, আমার তো আপনি চান্দার ব্যবস্থা করে দিলেন। যে কৃষি কার্ডেও তো তাই কোনো, আর ভাই যেটা বললো তো এটা তো বিশাল অঙ্কের। কৃষি কার্ড দিয়ে আপনি সার তো রেশনিং পদ্ধতি তো আগেই ছিল,
তা আপনি সার রেশনিং পদ্ধতিতে কৃষি কার্ড দিচ্ছেন না, আচ্ছা বিএনপি করে ও কৃষি কার্ড পাবে, আর যে বিএনপি করে না সে কৃষি কার্ড পাবে না। না, এরকম কথা তো বলেন না না শিল্পী পক্ষ থেকে। আপনি কিভাবে দিবেন? আপনি দিচ্ছেন 5 লাখ, আর আমার কৃষক কত 1.5 কোটি, তাহলে আপনি বিএনপি ছাড়া কিভাবে এটা ইয়া করবেন, বের করবেন? আর ওই যে ভাই বললো, শোনেন, মানুষের হাতে কাজ তুলে দিবেন। এই দেখেন উনি কি করলেন, আমি জাকাতের আবার টাকা আসবো, কিভাবে, ভাই। এক সেকেন্ড বলে দিই, আহমেদুল্লাহ সাহেবকে ডাকেননি? জাকাতের ফান্ড কিভাবে ম্যানেজ করা হয়? তো আহমেদুল্লাহ সাহেব কি বললেন, আমাদের জাকাতের টাকা দিয়ে আমরা সবাইকে ট্রেনিং দিই, এবং ট্রেনিং দিতে আমাদের খরচ হয়েছে গত বছর 1.5 কোটি টাকা, আর এরা সমাজে 5 থেকে 6 কোটি টাকা কি করছে, রিটার্ন নিয়ে আসছে। নিয়ে আসছে। তা আপনি তো এটা জানেন, তাহলে আপনি ফ্যামিলি কার্ড দিয়ে ওই টাকা দিয়ে ওই মহিলাগুলোকে এম্পাওয়ারমেন্ট করেন। আপনি তো বলছেন এম্পাওয়ারমেন্ট, আপনি তো ভিখারি বানাতে চান। বিএনপির নতুন নেতা যদি বলি গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান, তিনি বলেছেন নাসিরউদ্দিন পাটোয়ারিকে জামাত ইউজ করছেন। এইখানে একটা কথা কি বলি ভাই, হঠাৎ করে একটা জিনিস, সেদিন মধ্যে পুলিশের ইন্সপেক্টর জেনারেল সাহেব উনি বলছেন যে জুলাই অভ্যুত্থানে পুলিশও মাঠে ছিল। তো হঠাৎ করে আমার এক বন্ধু ফোন দিছে ইংল্যান্ড থেকে, এবং সে হোয়াটসঅ্যাপেও লিখছে যে কি নিয়াজিও তো 71 সালে মাঠে ছিল। নিয়াজি মাঠে ছিল না? নিয়াজি তো সেনাবাহিনী প্রধান না? তাহলে তাহলে নিয়াজিও মুক্তিযোদ্ধা, নিয়াজিও মুক্তিযোদ্ধা। ঠিক আপনার এই কথাতে বলতেছি, শোনেন, আব্বাস সাহেব যদি মানহানি হতো, তাহলে উনি আবার যে লোক মামলা করলো তাকে শোকজি করলেন কেন? ইজ্জত ভাই, বড় হলে ছোটরা কি, সন্তান যারা হয় তাদেরকে কি হতে হবে, তাদেরকে আমাকে দেখে রাখতে হবে যাতে আমার ইজ্জতটা রক্ষা পায়। আমি এখন ইজ্জত যদি আমি নষ্ট করার জন্য উঠে পড়ে লাগি, তাহলে তো আমি কারণ আপনি বেজ্জতি বক্তব্য শুনে পরের দিন কি করলেন, মামলা তুলে নিলেন। তো বেজ্জতি হওয়ার আগে আপনার হুঁশ হচ্ছে না কেন? আর এই যে মামলা তো বলেন উনি করেন নাই। না না, মামলা যে করছে তাকে শোকজ তার করলেন, শোকজ, সে তার শোকজ। উল্টো করলো, তার কার ইশারা? আরে ভাই, এদিক দিয়েও খাওয়া যায় আর এদিক দিয়েও খাওয়া একই। আর দ্বিতীয় যে কথা, জামাত ইউজ করার, জামাত কোনদিন কাউকে ইউজ করে না। যে বরং আমি বলবো যে এই ভাইদের দুর্ভাগ্য যে এই ছেলেটা কেন নূর ইলেকশন করে জেতেনি, জিতছে না জেতেনি অন মার্কাতে, তাহলে রাশে যে এই কথাগুলো বলতেছে, তিনি তো জুলাইকে ধারণ করে তো তার এই কথাই উচিত ছিল না। সে বা যারা যারা নীতি আদর্শ বিবর্জিত করে নিজেদের সব কিছু ত্যাগ করে, ওই একটু আগে বললাম না যে রাষ্ট্রপতির মতন আর একটা দলে চলে গেছে সামান্য ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য, তারা আর যাই বলুক, তাদের এই কথাগুলো মানুষ বিশ্বাস করবে বলে আমার বিশ্বাস না। বরং এই রাষ্ট্রপতির মতো চরিত্র, আওয়ামী লীগের মতো চরিত্র এরা ধারণ করছে এই জুলাইয়ের যোদ্ধারা, এটা আমার জন্য খুব দুঃখের কষ্টের বিষয়।